तदादनं चित्तम् ओम ह्रीं आदाशक्ति नमः ओम धर्मासनाय नमः ओम एवं वर्णस्तुते ओम मध्यासंपुटे पामोस्य राजके तत्त्वाजामे ब्रह्मणावन्तमानस्तथा सात्यजमानः अग्रविगे वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to. Hey guys, good morning and welcome back to my channel. So आज के Sunday, happy Sunday, happy rainy day, happy rainy season, happy Father's Day. কে হচ্ছে মুগ পালক, ঠিক আছে? মুগ পালক হচ্ছে মাসে আর কি হচ্ছে সর্ষে ভিন্ডি আর হচ্ছে কি গো হয় ডিমের ঝোল নাই মাছের ঝোল। মাছ যদি আসে কিছুক্ষণের মধ্যে মাছের ঝোল হবে, আর মাছ যদি না আসে ডিমের ঝোল হবে, ব্যাস। আর আমারটা সেদ্ধ রেখে দেবো, বুঝলে? ওকে গাইজ, এখন নদীকে সবাই গাইজ করি কেন আমি জানি না। আমি এইমাত্র ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করি আমি খাটের তলা থেকে সুন্দর সুন্দর কয়েকটা জিনিস বের করেছি, আপনারা দেখতে চান? দেখুন, মাসির ঝাড় দেওয়ার পরিণাম। মাসি ঝাড় দেয় আর কি, আর খাটের তলা থেকে আমি এগুলো টেনে টেনে বার করলাম। আমি যা সুন্দর এই শশার মাচা করেছি, একটু হাওয়া দিলেই বোধহয় শশার মাচা উল্টে পড়ে যাবে। দেখা যাক ওয়ার্কআউট করে কিনা। এখানে শশা বাড়ছে, শশা হবে বলে মনে হচ্ছে না, দেখা যাক। নিচে চলো, নিচে চলো, খিদে পেয়েছে মা ভীষণ। এগুলো নিয়ে যায় না মা, এগুলো রেখে দাও, চলো পরে এসে খেলবে। তুমি চড়িটা পরে নাও, চড়িটা পরো। ওকে, মুগ পালক তো ডান। এরপর হবে ব্রেকফাস্টে আজকে আমরা খাবো জাস্ট বাটা পাউরুটি অ্যান্ড এগ পোচ। ভাঙিস না ভাই, ভাঙিস না, ভেঙে গেল। না সেই ভাই আর ভাবে বোন তো ম্যাঙ্গো খাচ্ছে দেখি, গোটা মুখে গায়ে লেপে। এরম করে খাচ্ছে। ও, তোমার তো কাল থেকে আবার ক্লাস। কি no, 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 no. রাতের বেলা ঘুগনি করবো বলে আমি এখন থেকেই ভাজা মশলাটা গুঁড়িয়ে রাখছি, বেশি করে রাখছি যাতে অন্যান্য রান্নায় দেওয়া যায়। এখানে নিয়েছি ধনে, জিরে অ্যান্ড শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে নিয়েছি, এবার গুঁড়িয়ে নেব। যত রাজ্যের তরকারি থাকুক না কেন, ওই তেল লঙ্কা করে আলু ভাজা মেখে খেতেই হবে নাকি, লঙ্কা ভাজা দিয়ে। ঝোল হয়েছে মুগ পালকের সাথে, বাট আমি ডিমের ঝোল খাবো না, আমি সেদ্ধ ডিম খাবো। আমি নিয়ে নিলাম আমার শশা গাছ প্যারালাইজড হয়ে গেছে। আমি বলেছিলাম না এটা পড়ে যাবে, সব শুধু পড়ে গেছে।
ওকে, তো এই 1 ঘন্টা ধরে এসি সার্ভিসিং করতে এসেছিল, বড্ড বিরক্তিকর ছেড়ে দিয়ে 1 ঘন্টা ধরে নিচে বসে থাকা। তো যাই হোক, সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে আর বাইরে বেশ চমকদার বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে আপনাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানান। শুধু আমার রান্না দেখলেই হবে, নিজেদের রান্নাগুলো একটু বলতে হবে না? আমি লোভ দিয়ে দেবো নাকি? এরকম করলে হবে না, তাড়াতাড়ি লিখে জানান। এভরিওয়ান, এখন বাজছে সন্ধ্যা 7টা। রোজ এই এক কথা বলতে 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 মুখটা চচ্চড়ি পড়ে গেছে। যাই হোক, এখন আমি চা বানাচ্ছি, চা হাফ অ্যান্ড কফি মিক্স চেয়ার দিয়ে। আর মিস্টার মুখার্জি সব পপকর্ন এনেছে, সন্ধ্যেবেলা ওই খাওয়া হবে। আর রাত্রেবেলা হচ্ছে আজকে ডিনারে পরোটা আর ঘুগনি এখন আমি বানাবো। মিস্টার মুখার্জি বাইরে গেছিল মাটন আনতে, যে মাটন কিমা পাই কিনা, ঘুগনি তো দেবে, দিয়ে ফেরত চলে এসেছে কারণ দোকান খোলা নেই। তো সেই জন্য নর্মাল ঘুগনি হবে, আর নর্মাল ঘুগনি খাওয়াই বেটার, কারণ পরোটার সঙ্গে একে তো পরোটা, তারপরে আবার যদি। এখন আমি বানাচ্ছি চাফি। আর নতুন সসপ্যানটা সকালবেলা ইউজ করেছিলাম আপনাদের দেখানোর জন্য, এখন আবার সেই মানে পুরোনো ধসা পচায় ফিরে গেছি। তার কারণ বাঙালি যতক্ষণ একটা জিনিসের ইউজ করতে করতে নাভিশ্বাস উঠিয়ে দিচ্ছে ততদিন পর্যন্ত এই জিনিসটাকে ছাড়বে না। এটার নাভিশ্বাস এখন ওঠেনি, যতদিনে নাভিশ্বাস উঠে একদম দুমড়ে মুচড়ে একাকার হয়ে তারপরে এটাকে বাতিলের খাতায় ফেলা হবে। একটি মাত্র স্টাইলিশ কাপ, সেটা হচ্ছে আমার, বাকিগুলো এমনি নর্মাল দেশি কাপ। কারণ এদের দুজনকে স্টাইলিশ কাপে দিই, সঙ্গে সঙ্গে বলবে এই কাপে দিয়েছিস কেন, এই কাপে খেতে পারবো না, এই কাপে দে। সেই জন্য একবার দিয়েছিলাম, তারপর থেকে কথা শুনে তারপর থেকে এই কাপেই দিই। মানে আমার হেটার্সগণ বলতেই পারে না, হ্যাঁ নিজে স্টাইলিশ খাপে খাচ্ছি দেখ, আর শাশুড়ি আর বরকে কিরম কাপে দিয়েছে দেখো, সেই জন্য বলে দিলাম আর কি। ওনারা দেশি মানুষ, দেশিভাবেই থাকতে চান, আমিও দেশি মানুষ, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে একটু বিদেশি সাজতে। যখন হাতে পপকর্নের প্যাকেট থাকে বাট আইনক্স বন্ধ থাকে, তখন মুখের রিয়াকশনটা এইভাবেই হয় পপকর্ন খেতে খেতে। ক্যা জানু সজন होती है क्या गम के शाम जब उठे 100 दिए जब लिया तेरा नाम क्या जानू सजन। রো ইয়োর বোর্ডটা বলে দাও। উঠ। অ্যাকশন করে দেখাও, লাইফ ইজ বাটার ড্রিম হাতে দেখাও। দলে ময়দা মেখে ফেলবো, একবারে ময়দার মতো মেখে ফেলবো রে, গরম জল দিয়ে ময়দা ঠেসে ময়দা মগ গরম করে। আচ্ছা আচ্ছা, আর প্যাটে কেকটা বলে দাও একবার। Put in the oven for baby and me. Wow! আর রেন গো বেটা। Rain, go away. Come again another day. Little Johnny was to play. Rain, go away. কি হলো, কি হবে, কিছু বলো, শুনবি, আরে দেখা হলো, কথা হলো, প্রেম হলো। আগে এই গানগুলোকে নিয়ে খুব খিল্লি ওড়াতাম, বাট এই গানগুলো এখন শুনলে না খুব ভালো লাগে, পুরো নস্টালজিক লাগে, তাই না? এদিকে প্রেম হলো, এখনই বিয়ে করে ঘরে তোলো, কি হলো? আপনাদের মধ্যে কেউ একজন বলছেন দিদি মেচেদার দাগ কি করে তুলবো? মেচেদার দাগ তোলা না খুব টাফ ব্যাপার। আমার শাশুড়ি মায়ের, আমার দাদা ভাইয়ের, মানে আমার ভাসুরের খুব মানে মেচেদার দাগ হয়েছে, ওটা না হেরিডিটি, ঠিক আছে, মানে বংশের মধ্যে যদি কারো থাকে বেশিরভাগ সেটা থেকে হয়, বয়সে হয়। তো এটা মেচেদার দাগ তোলা ইজ রিয়েলি ডিফিকাল্ট, মানে ইটস নট ইজি, বাট হ্যাঁ ওই ভিটামিন সি ইনটেক করতে পারেন, ভিটামিন সি বাইরে লাগাতে পারেন, তাহলে যদি হয়। বাট লেবু ভিটামিন সি আছে, বাট এবার ডিরেক্টলি স্কিনে না দেয়া বেটার। হাফ অ্যামাউন্ট, মানে ধরুন একটা বোতলের মধ্যে 50% নেবেন গোলাপ জল আর 50% নেবেন লেবুর রস, পুরোপুরি এটা ফ্রিজে রেখে দিন 7 থেকে 10 দিন ওভার, মানে দিনে একবার জাস্ট স্নান করার পর মুখে লাগান, আর রাতে শোয়ার আগে, স্নান করার আগে মুখে লাগে, রাতে শোয়ার আগে একবার মুখে লাগিয়ে নিন কটন বলে করে। আই থিঙ্ক কিছুটা হলেও হালকা হবে,
চেষ্টা করে দেখতে পারেন, এগুলো ন্যাচারাল ট্রিটমেন্ট। আর যদি আপনারা চান যে ডক্টর কনসাল্ট করবেন তাহলে তো বেস্ট উপায়, অনেক কিছু আছে, রেজার ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে অনেক কিছু। আগেরকার দিনে নায়করা কিভাবে নাচতে দেখবে, নায়ক নায়িকারা। এখনই বিয়ে বলছি না, আমি বলছি যে তোমাদের বিয়ের গল্প বলো। প্রথমে যবে থেকে দেখাশোনা হয়েছিল তবে থেকে একবার কলেজে দেখতে দেখা ওই দেখা কলেজে দেখা প্রথম যেদিন দেখাশোনা এলো সেদিন তোমার মনের অবস্থা কি ছিল সেটা থেকে বলো। আমাদের পেট গুড় গুড় বুক গুড় 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 এসেছিল। বা যেদিন বর এসেছিল সেদিন তোমার সব বৌদি বোনেরা না উকি ঝুঁকি মারছিলে না? হ্যাঁ তোমার সেটাই তো বলছি, জিজ্ঞেস করছি। দোতলায় জানলা দিয়ে এমনি করে করে দেখছি মাধবী গাছে, মাধবী লতা, এই যে মাধবী মালতী লতা গাছের গেটের কাছে ঢাকা আছে, তো ওখান থেকে দেখছি। তো আজকে আমাদের ডিনারে হচ্ছে একদম কম তেলের পরোটা, একদম কম তেলের ঘুগনি, আচার আর পেঁয়াজ। আবার কমলা জন্য পড়ে আছি আমি। তুমি ভালো আছো? ভালো আছি তো। কোন জিনিস এখানে আমার সমস্ত সেট আপ, এই যে লাইট অ্যান্ড কি বলে এটাকে গো, ট্রাইপডটা, আর এখানে সমস্ত জামা কাপড় জড়ো করে রেখেছি, দেখি আজকে রাত্রেবেলা নামতে পারি কিনা, নাকি আবার ঘুমিয়ে কয়েদ হয়ে যায়। তুমি আবার এরকম করে দেবে করলে চলবে না, আমি পুরো দুদিন ধরে ফাঁকি মেরেছি পুরো। ওকে, শীতের রাতে অমলবাবু ট্রেনে করে যাচ্ছিলেন বরানগর। যেহেতু স্লিপার কোচ তাই গায়ে ঢাকা দিয়ে রেখেছিলেন একটি মোটা চাদর, কারণ লেপ তো আর বয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই, ট্রেন তো, তাই না? যেহেতু রাতের ট্রেন, তারপরে শীতকাল, আর ওই লাইনটায় খুব একটা বেশি লোক যাতায়াত করে না, সেই জন্য কামরার মধ্যে 3 জন লোক ছিলেন মাত্র। দুজন তো উঠে উঠেই নাক ডাকছে চাদর মুড়ি দিয়ে, কিন্তু অমলবাবু ভাবছেন যে সাথে একটা সঙ্গী হলে মন্দ হতো না, কেউ যদি থাকতো বেশ গল্প করে কাটানো যেত। অমলবাবু আমার মতো আর কি, মানে ভূতের গল্প শুনতে খুবই ভালোবাসে আর লাইফে অনেক রকম এক্সপিরিয়েন্সও করেছে। তো হঠাৎ ট্রেন থামলো, স্টেশন এসে দাঁড়ালো, এক ভদ্রলোক উঠলো। উঠেই ভদ্রলোককে বেশ মনে হলো অমলবাবুরই দলে, মানে গল্প করতে খুবই ভালোবাসেন। এসেই দুজনেরই লোয়ার সিট ছিল, লেফট সাইডের লোয়ার সিট নিয়েছিলেন অমলবাবু, রাইট সাইডের লোয়ার সিটে ভদ্রলোক এসে বসলেন। বললেন, এই দাদা, এই তো সব 10টা বাজছে, এর মধ্যে শুয়ে পড়ছেন নাকি? অমলবাবু বললেন, কি করব, দেখছেন তো অবস্থা, সবাই নাক ডেকে ঘুমোচ্ছে, আমি একাই আর কার সাথে গল্প করব। যাই হোক, আপনার নাম কি? অমলবাবু বলে উঠলেন। উনি বললেন, আমি সুরেশ মুখোপাধ্যায়, এই স্টেশনেই থাকি, যাচ্ছি এখন দিদির বাড়ি। রাতের ট্রেনটাই চুজ করলাম, রাতটা ট্রেনে কাটানোর জন্য খুবই ভালো, ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় বলতে পারেন, বাট আপনার মতো সঙ্গী পেলে মন্দ হয় না। দুজনের মধ্যে আলাপ আলোচনা কথোপকথন চলতে থাকে, এবং চলতে চলতে দুজনেই দুজনের বেশ ভালো বন্ধুও হয়ে ওঠে। এরকম অনেক মানুষকেই চিনি আমার মতো, যে খুব সহজেই মানুষকে বন্ধু বানিয়ে ফেলে। সবাই সবার সাথে অ্যাড্রেসও শেয়ার করলেন, যে কখনো যদি সমান হয় আমার বাড়িতেও আসবেন, কখনো যদি সময় হয় আমিও আপনার বাড়িতে যাব। এরকম হতে হতে ভদ্রলোককে হঠাৎ করে অমলবাবু জিজ্ঞাসা করে বসেন, দাদা খাবেন না খেয়ে এসেছেন? তখন উনি বলেন যে না বাবা, আমি খুবই অল্প খাবার খেয়েই সন্তুষ্ট। তো 8টার সময় নাকি উনি চিনি মুড়ি জল খেয়ে বেরিয়েছেন বাড়ি থেকে, তো রাত্রেটা নাকি না খেলেও চলবে। অমলবাবু শুনে বলেন, বাবা আমার তো রাত্রে 5খানা করে রুটি না খেলে ঘুমই হয় না, ভাত হলে তো মন্দই হয় না, কিন্তু ভাত তো আর জোটে না, রুটি কিনেই খায়, একা থাকি, চাকরি করি, তাই এই অবস্থা। রাত বাড়তে থাকে, গল্প শেষ হয়ে যে যার চাদর মুড়ি দিয়ে এবার শোয়ার পালা। অমলবাবু শুয়ে পড়েন এবং সুরেশবাবুকে জিজ্ঞেস করেন, কি দাদা শোবেন না নাকি? তখন সুরেশবাবু বলেন, আপনি শুন, আমি একটু টেনে আসি। তো অমলবাবু যথারীতি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়ে এবং সুরেশবাবু বেরিয়ে যান বাথরুমের উদ্দেশ্যে স্মোকিং করতে। তো অমলবাবু চোখ লেগে যায়, দেখে সুরেশবাবু আসে না। হঠাৎ করে ভাবে যে সুরেশবাবু হয়তো গেছে আর কি, মাইনাস রাত্রেবেলার অনেকের বেগ আসে তো সেই জন্য। তো হঠাৎ করেই ঘুম ভাঙে, তখন বাজে রাত্রি 3:30, দেখে তখনও সুরেশবাবু নেই। কি ব্যাপার, উনি কি বাথরুমে ঘুমিয়ে পড়লেন নাকি? সেই অবস্থায় অমলবাবু উঠলেন,
যদিও কিন্তু দুজনের সেম স্টেশনেই নামার কথা ছিল, তাহলে সুরেশবাবু গেলেন কোথায়? উনি কি বগি চেঞ্জ করলেন? কোনো অসুবিধা হচ্ছিল? আমাকে তো একবারও জানালেন না। তো অমলবাবু উঠলেন, উঠে আস্তে আস্তে বাথরুমের দরজাটা খুললেন। বাথরুমের দরজা খুলে দেখে ট্রেনের গার্ড বসে আছে এবং জিজ্ঞাসা করেন যে দাদা বাথরুমে কেউ আছে নাকি? তখন গার্ড বলেন যে কেন বলুন তো, দরজাটা টেনে দেখুন। দরজা টেনে দেখি না, দুটো বাথরুমই ফাঁকা। তাহলে সুরেশবাবু গেলেন কোথায়? আচ্ছা দাদা, এই ঘন্টা তিনেক আগে এক ভদ্রলোক এখানে এসেছিলেন, আপনি তো এখানে ছিলেন, বলছি বাথরুম থেকে কোথায় গেলেন বলতে পারবেন? তখন গার্ড অবাক হয়ে বলেন দেখুন এই কামরায় আপাতত 3 জনই আছে, আপনি আর 2 জন। মাঝখানে এক ভদ্রলোক উঠেছিলেন, উনি বাথরুম সেরে আবার নিজের জায়গাতেই গেছেন। আপনার রোতেই ওপরে যিনি শুয়ে আছেন। তখন বললেন আরে না না না, আমি অন্য ভদ্রলোকের কথা বলছি, যিনি ইয়ে থেকে উঠলেন না, আমার পরের স্টেশন থেকে উঠলেন। অবাক হয়ে গেলেন, পরের স্টেশন থেকে তো কেউ ওঠেনি, 2 জন ভদ্রলোক নেমেছেন, ওঠেনি তো কেউ। তখন বলছে আচ্ছা মুশকিল। আমার সাথে বসে বসে উনি গল্প করলেন, উনি আমাকে ঠিকানা দিলেন, উনি আমার সাথে এত কথাবার্তা বললেন, আমাদের মধ্যে সমস্ত আলাপ আলোচনা হলো, আপনি বলছেন কেউ আসেনি? বলছে দেখুন দাদা, এই আর ট্রেনের গার্ড তো, আমরা কে কখন উঠছে নামছে সেটা না হয় আমাদের নখদর্পণেই থাকে, আপনি বললেই তো আর বিশ্বাস করবো না যে উঠেছে, আপনি মনে হয় স্বপ্ন দেখছিলেন। বাবু বেশ আশ্চর্য হলেন এবং গার্ড বললেন আর কিছু বলার নেই, বুঝলেন দুনিয়াটা যা খারাপ, বেশি লোক না ওঠাই ভালো। এই তো পরশুদিনের ঘটনা, আপনার মতোই এক ভদ্রলোক, অল্প বয়সী ভদ্রলোক ট্রেনে উঠেছিলেন, ঠিক এই 2:30-3টে বাজে, বুঝলেন, তখন উনি স্মোকিং করতে বেরিয়েছিলেন। ঠিক এই যে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই অবস্থায় দাঁড়িয়ে উনি স্মোকিং করছেন। আমি দাদাকে বারবার বললাম দাদা একটু ভেতরের দিকে ঢুকে খান, বললো না, রাতের হাওয়া নাকি খুব ভালো লাগে, রাতের হাওয়াই নাকি সব থেকে নির্মল। এই বলেই স্মোকিংটা করছিলেন। হঠাৎ করেই ওনার হাতটা স্লিপ করেন এবং উনি নিচে পড়ে যান। আর যা হয় তাই হয়, ভাগ্যের লিখন। নাম ছিল ভদ্রলোকের সুরেশ মুখোপাধ্যায়, ইঞ্জিনিয়ার ছিলেন ভালো কোম্পানি। গার্ডের কাছ থেকে কথাটা শোনার পরেই অমলবাবুর ভেতরটা পুরো ছ্যাক করে ওঠে। যে কি নাম বললেন? উনি আরেকবার কনফার্মেশন চান। সুরেশ মুখোপাধ্যায় ভদ্রলোককে আমি চিনি, অনেকবারই ট্রেনে যাতায়াত করতেন, বরানগরে যেতেন, বরানগরে নিজের দিদির বাড়ি, উনি ওখানেই যেতেন প্রায় ভাগ দেখা করতে। অমলবাবু তখন আরো হক চুকিয়ে গিয়ে বললেন কবে মারা গেছে বললেন? গার্ড তখন উত্তর দিল গত পরশুদিন। তখন অমলবাবুর ভেতর পুরো শূন্য, তখন আর ভেবে পাচ্ছে না যে কি দেখলাম, কি হলো না, এরকম অনেক কিছুই ভাবছেন, গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো যথারীতি ভয়ে ভয়ে করে নিজের জায়গায় এসে শুয়ে চাদরটা মুড়ি দিয়ে একদম মাথা পর্যন্ত নামলেন বরানগর স্টেশনে। যদিও পরে অমলবাবু একবার সুরেশবাবুর যে দিদির বাড়ি সেখানে ঠিকানা পেয়ে একবার গেছিলেন, দেখাও করে এসেছিলেন, কথাও বলে এসেছিলেন। জানেন না অমলবাবু এটা আজকে ভাবেন যে তার সাথে জীবন্ত অবস্থায় দেখা না হলেও তার যে মনের যে ব্যক্তিত্ব বা তার যে মতো মানুষ আজকালকার দিনে পাওয়া যায় সেটা খুব কমই। তো এই ছিল আজকের গল্প। এখন বাজছে 11:30, তাই আজকে বেশি দেরি নয়। আর ওকে নদীকে ঘুম পাড়িয়ে আমি যাবো নিচে কমেডি ভিডিও শুটিং করতে। এখনো পর্যন্ত ঠিক আছে, জানি না হয়ে উঠবে কি উঠবে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট। কি হচ্ছে এটা রাত্রেবেলা কি হচ্ছে এটা? আমি আর চুল আসিয়ে দিচ্ছি। কার? পাপা।